প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৫৪ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। কালী পুজো কেটে গেল, তোমরা কিভাবে কালী পুজো কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে দিওয়ালি, কালী পুজোর রেশ এখনো চলছে, বাইরে বাজি ফাটছে। আর এই কালী পুজো শেষ হয়ে গেলেই এই পুরো পুজোর ছুটির যে রেশটা একেবারে শেষ হয়ে যায়। তারপরে থাকে শুধু জগদ্ধাত্রী পুজো। তারপর সেই এক বছরের অপেক্ষা, কবে আবার দুর্গাপুজো আসবে। দুর্গাপুজো দিয়ে শুরু, তারপর লক্ষ্মী পুজো, তারপর কালী পুজোতে আমাদের পুজোর শেষ। সামনেই নতুন বছর আসছে, আর প্রেতপক্ষ সামনের বছরে আরো অনেক চমক আনতে চলেছে। আর সেই প্রতিশ্রুতি দিয়েই চলে যাব আজকের স্পেশাল এপিসোডে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে সুতপা সেন হাওড়া থেকে, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সুবর্ণা চক্রবর্তী। বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৫৪ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। রাত তখন 12:30। হাওড়ার একটা বড় প্রাইভেট হাসপাতালের আইসিইউ রুমের কাঁচের গেটের বাইরে গুমট অন্ধকার। হালকা বৃষ্টি পড়ছিল, মাঝে মাঝে দূরে বজ্রপাতের আলোতে হাসপাতালের সাদা দেওয়ালগুলো কেমন যেন ক্ষণিকের জন্য দপ করে জ্বলে উঠছিল। এই হাসপাতালের আইসিইউ ব্লক নিয়ে এলাকায় অনেক গুজব রটে আছে। কেউ বলে এখানে রাতে কারোর কান্নার আওয়াজ শোনা যায়, কেউ বলে মাঝরাতে বিছানায় শুয়ে থাকা রোগীরা হঠাৎ চেঁচিয়ে ওঠে, আর কেউ কেউ বলে মৃত রোগীদের আত্মারা নাকি এই আইসিইউর বাইরের করিডোরে ঘুরে বেড়ায়। ঠিক সেই দিন রাতে ডিউটিতে ছিল নার্স রীতা পাল। বয়স 30-এর কোঠায়, শান্ত স্বভাবের মেয়ে। 5 বছর ধরে এই হাসপাতালে কাজ করছেন, তবে আজকে তার ডিউটিটা একটু হালকা। আইসিইউ একেবারে ফাঁকা, কিন্তু সে জানত না যে আজকের রাতটা অন্য কয়েকটা রাতের মতো নয়। তার সাথে যে কি হতে চলেছে সেটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। রাত 12টার কিছু আগে জরুরি বিভাগে ভর্তি হলো একজন বৃদ্ধ মানুষ, নাম হরেকৃষ্ণ চট্টোপাধ্যায়, বয়স 74। তবে এই নাম বদলে দেওয়া হয়েছে। ঘটনা বলার সুবিধার্থে একটা কাল্পনিক নামের ব্যবহার করা হয়েছে এখানে। পরিবারের লোক জানালেন যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাকে দ্রুতই নিয়ে যাওয়া হলো আইসিইউর 3 নম্বর বেডে। রীতা ও তার সহকর্মী নার্স অর্ণা ভেন্টিলেটর সেট করছিলেন। সঙ্গে ছিল ডাক্তার। পেশেন্টকে ঠিকঠাকভাবে বেডে দেওয়ার পর ডাক্তার সবকিছু বুঝিয়ে চলে গেল। পেশেন্ট পার্টিকে নিচে বসার অনুরোধ করলেন ডাক্তার, কেননা আইসিইউর সামনে ভিড় করার কোনো প্রয়োজনই নেই। তারা একটু জোরাজোরি করলো যে যেহেতু আইসিইউ ফাঁকাই আছে তারা এখানেই থাকবে, কিন্তু ডাক্তারবাবু এবং হাসপাতাল কর্তৃপক্ষের লোকজনেরা রাজি হলো না। অগত্যা তারা সবাই মিলে নিচে চলে গেল। অর্ণা আর রীতা এই সময় এক অদ্ভুত বিষয় লক্ষ্য করে। আইসিইউর 3 নম্বর বেডের ওপরের লাইটটা কেমন যেন দপদপ করছে। তারপরে চোখ গেল মনিটরের পর্দায়। মনিটরের ডিসপ্লেটা একটু করে কেঁপে উঠছে। অর্ণা বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার বলতো, লাইট আর ওই মনিটরটা এরকম করছে কেন? রীতা বলল, বুঝতে পারছি না, বলতে হবে। তারা যখন রোগীর থেকে কিছুটা দূরে হেঁটে গেছে, একটা হালকা ফিস ফিস আওয়াজ ভেসে এলো, এখান থেকে কেউ যায় না, এখান থেকে কেউ যায় না, তাই না? রীতা ঘুরে তাকালো। পেশেন্ট শুয়ে আছে, সে তো কথা বলবেই না। আইসিইউর কাঁচের দরজা বন্ধ। রীতা অর্ণাকে বলল, এই তুই কিছু বললি? অর্ণা বলল, না তো, তুই কিছু শুনলি? দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু তারা দুজনেই কিছু শুনেছে। রীতা অর্ণাকে বলল, কে বলে উঠল যেন এখান থেকে কেউ যায় না। তারপর দুজনেই দুজনকে বলল, দূর, ভুল শুনেছি বলে তারা ঘরের অন্য প্রান্তে চলে যায়। রাত 1টা নাগাদ ডিউটি রুমে বসে রীতা রিপোর্ট লিখছিল। হঠাৎ করেই আইসিইউর করিডোর থেকে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা ভেসে আসে, আর আইসিইউর কাঁচের দরজাটাকে নাড়িয়ে দিয়ে চলে যায়। তারপরেই রীতা শুনতে পেল একটা হালকা হাসির শব্দ।
শব্দটা এক মহিলার, সেটা সে পরিষ্কার বুঝতে পারছে। কেউ কি মস্করা করছে নাকি? কেননা যে রোগী ভর্তি হয়েছে সে তো পুরুষ মানুষ। রীতা উঠে আইসিইউর দিকে গেল, দেখল যে দরজাটা আধখোলা। রীতা একবার পেশেন্টের সামনে গিয়ে দেখল তার হার্টবিট নর্মাল, কিন্তু রোগীর চোখ খোলা। সে ফ্যাল ফ্যাল করে ছাদের দিকে তাকিয়ে, তারপর তার মনে হলো সে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু সে তো কথা বলতেই পারবে না। কিন্তু কেউ যেন কিছু বলছে। রীতা কানটা সামনে নিয়ে গিয়ে শুনতে পেল একটা কণ্ঠস্বর, ওরা আসছে, ওরা আসছে আমায় নিতে। রীতা চমকে উঠল। সে বলে উঠল, কি বলছেন আপনি? সে বৃদ্ধের হাত ধরতে গেল, কিন্তু সে যেন একটা ছ্যাঁকা পেল। গরমের নয়, বরফের মতো ঠান্ডা হাত তার। সেই বৃদ্ধ রীতার হাত চেপে ধরে, তার সঙ্গে একটা শব্দ, ওরা তোমাকেও নিয়ে যাবে। এইটুকু বলে বৃদ্ধ চোখ বন্ধ করল। রীতার বুক ধক ধক করতে লাগলো। সে তাড়াতাড়ি ছুটে গিয়ে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার এসে বলল, রোগী তো স্থিতিশীল, তোমার কি হয়েছে? রীতা বলতে লাগলো, না না, মানে উনি কথা বল। ডাক্তার তাকে থামিয়ে বলল, কথা বলছিল? কি আজে বাজে বকছো? ঘুম হয়নি নাকি? ঘুম পেয়েছে? রোগী স্থিতিশীলই আছে, কিন্তু মানসিক অস্থিরতা থাকতে পারে। ইঞ্জেকশন দেয়া রয়েছে, তিনি এখন ঘুমাবেন। রীতার গায়ে যেন সেই শীতল হাতের স্পর্শ এখনো লেগে আছে। ডাক্তারবাবু চলে যাওয়ার পর রীতা চেয়ারে বসে রোগীর দিকে তাকিয়ে থাকলো। রীতা যে কখন ঝিমিয়ে পড়েছে সে নিজেও বোঝেনি। হঠাৎ রাত 3টের দিকে রোগীর পাশের মেশিন থেকে বিপ বিপ শব্দ শুরু হয়। হার্ট রেট তার 0। রীতা তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে আনে। সিপিআর শুরু হয়, কিন্তু মিনিট খানেকের মধ্যেই বৃদ্ধ হরেকৃষ্ণ চট্টোপাধ্যায় মারা যান। তিনি আর সময় দিলেন না। মৃতদেহ ঢেকে রাখা হলো সাদা চাদরে। ডাক্তার চলে যাওয়ার পর রীতা হালকা করে সেই চাদরটা টানলো। সেই সময় আবার একটা আওয়াজ শুনতে পেল সে। কেউ বলছে, বললাম না ওরা আমাকে নিতে আসছে। রীতা তাড়াতাড়ি চারপাশে তাকালো। আইসিইউ পুরো ফাঁকা, ওড়না বাইরে থেকে আসছে। দরজার এপাশ থেকে ওড়নাকে রীতা পরিষ্কার দেখতে পাচ্ছে, কিন্তু হঠাৎ ওড়না দরজা খুলতে গিয়েই দেখে যে দরজা বন্ধ। ওড়না তাড়াতাড়ি অন্য দরজা দিয়ে ঢুকতে গেল, কিন্তু সেই দরজাও ভেতর থেকে বন্ধ। ওড়না দরজার বাইরে থেকে রীতাকে বলল, কি ব্যাপার, দরজা সব বন্ধ করলো কে? রীতা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলতে যাবে, সে হঠাৎ ওড়নার চোখ দেখে পাথর হয়ে গেল। ওড়না আঙুল নির্দেশ করছে সেই পেশেন্টের মৃতদেহের দিকে। রীতা সেই দিকে তাকিয়ে দেখল সাদা চাদর ঢাকা মৃতদেহটা হালকা কাঁপছে, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে এক মহিলার ছায়ামূর্তি। রীতা তাড়াতাড়ি দরজাটা খুলে দেয় আর ওড়না ঘরে ঢুকে পড়ে। তারপর তারা দুজনেই দেখতে পায় সেই মহিলার ছায়ামূর্তিটা মৃতদেহের ওপর হাত রাখলো, আর মৃতদেহটা থরথর করে কেঁপে উঠল। রীতা আর ওড়না আতঙ্কে সেই দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে যায়, আর কিছু দূর গিয়ে দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ওড়না আর রীতাকে পরের দিন ভোরবেলায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা আইসিইউর বাইরে থেকে অচেতন অবস্থায় পায়। তাদের দুজনেরই শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। রীতা আর ওড়না জ্ঞান ফেরার পর শুধু একটাই কথা বলে চলল, ওরা এখানেই আছে, ওরা কাউকেই ছাড়বে না। তারা যেন উন্মাদ হয়ে গেছে, এবং তাদের দুজনের সেরে উঠতে বেশ কয়েকদিন লেগেছিল। সেই দুই নার্স রীতা আর ওড়নার এরকম অবস্থা শুনে হরেকৃষ্ণ চট্টোপাধ্যায়ের পরিবারের লোকেরাও দুঃখ প্রকাশ করেছিল। আর পরবর্তীকালে একদিন হাসপাতালে ওড়না আর রীতার সঙ্গে দেখা করতে আসে হরেকৃষ্ণ চট্টোপাধ্যায়ের বড় ছেলের বউ। তখন তার শ্বশুরমশাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছে, শ্রাদ্ধানুষ্ঠানও মিটে গেছে। সে এসে রীতা আর ওড়নাকে বলে, আমার শাশুড়ি মারা গেছেন 3 মাস আগে, আর তারপর থেকেই আমার শ্বশুরমশাই তার অতৃপ্ত প্রেতাত্মাকে বাড়ির বিভিন্ন জায়গায় দেখতে পেতেন। তিনি বলতেন সে নাকি তাকে খুব শিগগিরই নিয়ে যাবে, আর হলেও তাই।
রীতা আর অর্ণা হাসপাতালে তাদের সাথে যা ঘটেছিল সেগুলো কাউকে বলার সাহস পায়নি ঠিকই, কেননা যা তাদের সঙ্গে ঘটেছে সেটা যদি হাসপাতালের কাউকে বা ডাক্তারকে বলে কেউ বিশ্বাস করবে না। কিন্তু হরেকৃষ্ণ চট্টোপাধ্যায়ের বড় ছেলের বউ তাদেরকে বিশ্বাস করেছিলেন। তাহলে কি সেই দিন রাতে বৃদ্ধ হরেকৃষ্ণ চট্টোপাধ্যায়কে তার স্ত্রীর প্রেতাত্মায় নিতে এসেছিল, নাকি সেই হাসপাতালকে ঘিরে যে গুজব রটে আছে যে মৃত রোগীদের আত্মারা নাকি সেখানে ঘুরে বেড়ায় সেটা সত্যি? সেটা আজও অজানাই রয়ে গেছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম, সুতপা আমাদেরকে পাঠিয়েছে এবং সুতপা সেন আমাদের অনেক পুরনো শ্রোতা এবং সে আমাদেরকে বহু ঘটনা পাঠিয়েছে আগে, কিন্তু সুতপা আমাদের এই ঘটনা অনেক দিন পর পাঠালো। সুতপাকে রিকোয়েস্ট করব যে তুমি রেগুলার আমাদেরকে ঘটনা পাঠাও, আর তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সুবর্ণা চক্রবর্তী। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 354 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। রাজদা, আমি সুবর্ণা আবারও চলে এলাম একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এই ঘটনা আমার মাই আমাকে বলেছিলেন। এই ঘটনা আজ থেকে প্রায় 40 কি 50 বছর আগের, যখন আমার মা খুবই ছোট, মাত্র 10 বছর বয়স। তখনকার দিনে মেয়েদের খুব অল্প বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হতো। তবে আমার দাদু মানে আমার মায়ের বাবা ছিলেন খুব ভালো মানুষ। তিনি তার 4 মেয়েকে পড়াশোনা শিখিয়েছিলেন, নিজের পায়ে দাঁড় করিয়েছিলেন, তারপর বিয়ে দিয়েছিলেন। কিন্তু সবাই তো এমন হয় না। মায়ের এক বান্ধবী ছিল, নাম ফুলি। বয়স মাত্র 9 কি 10ই হবে, মায়ের সমান। কিন্তু ফুলির বাড়ির লোকেরা একদিন ঠিক করলো ওর বিয়ে দিয়ে দেবে, কারণ তাদের মতে 10 বছর মানে মেয়ের অনেক বয়স হয়ে গেছে। আর যেমন বলা তেমনই কাজ, মেয়েটির জন্যে তখনই বিয়ের আয়োজন শুরু হলো। আমার দাদু ওদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে মেয়েকে পড়াশোনা করানোটা কত গুরুত্বপূর্ণ, কিন্তু তখনকার কুসংস্কার কেউ কিছু শুনলই না। ফুলিকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হলো ওর চেয়ে অনেক বয়স্ক এক ছেলের সঙ্গে। শ্বশুর বাড়িতে গিয়ে ফুলি প্রথমটা খুশিই ছিল। আলো সাজগোজ সবাই তাকে নিয়ে ব্যস্ত, সবকিছু ওর চোখে রূপকথার মতো লাগছিল। ওর মা ওকে বলেছিল, তুই ওই বাড়িতে গিয়ে আরেকটা মা পাবি, সে তোকে আমার থেকেও বেশি ভালোবাসবে। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে ফুলি বুঝল সেই কথা সত্যি নয়। প্রথম দিনেই শাশুড়ি মা জানিয়ে দিলেন যে এই বাড়ির প্রচুর নিয়ম কানুন, সবাই খাওয়া দাওয়া সেরে উঠলে তারপর খেতে পাবে, আরো অনেক কিছু। ফুলিকে সকাল থেকে শুরু করে কয়লা ভাঙা, হাড়ি ধোয়া, রান্নাঘর মোছা সব কাজ করতে হতো। আর রাতে সে হয়ে উঠত স্বামীর মনোরঞ্জনের পাত্রী। 10 বছরের একটা মেয়ে যে কখনো রান্নাঘরে পাই রাখেনি, তাকে দিয়ে এত কাজ। ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল সে, চোখের তলায় কালি জমে যাচ্ছিল, অক্লান্ত খাটুনি। এর মধ্যে শাশুড়ি তাকে মারধর করতেও আরম্ভ করলো। কাজে ভুল হলেই বকাবকি, গালাগাল। ফুলি কাঁদত, মায়ের কাছে ফিরতে চাইতো, কিন্তু কাউকে সে কথা বলার সাহস ছিল না তার। একদিন ফুলির প্রচন্ড জ্বর আসে। 4 দিন ধরে ও জ্বরে ভোগে, কেউ তার একটা খোঁজও নেয়নি। শাশুড়ি মা তাকে একবারের জন্যে দেখতেও আসেনি এবং তার ছেলেকে রোগে জর্জরিত বৌমার কাছে যেতেও দেয়নি। ফুলির মা হঠাৎ করেই একদিন স্বপ্নে দেখে ফুলি কাঁদছে আর মা মা বলে ডাকছে। ফুলির মা পরের দিনই ফুলির বাবাকে জানালো যে সে একবার তার মেয়েকে দেখতে চায়, কিন্তু মেয়ের শ্বশুর বাড়িতে কি ওরমভাবে যাওয়া যায়? সেরকম চল তখনকার দিনে ছিল না। অবশেষে ফুলির মায়ের প্রচন্ড জোরাজুরিতে ফুলির বাবা তার মাকে নিয়ে ফুলির শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন।
ফুলির শ্বশুরবাড়ির গ্রামে ঢোকার আগে একটা শ্মশান পড়তো, সেখানেই দেখা হয়ে গেল ফুলির স্বামীর সাথে। সে ওই শ্মশানে মাথা নিচু করে বসে আছে। ফুলির বাবা তাকে জিজ্ঞাসা করতেই ফুলির স্বামী হা হুতাশ করে বলল, মা, ফুলি আজ ভোরে মারা গেছে। 4 দিন সে জ্বরে ভুগেছিল। এই কথা শুনে ফুলির মা বাবা যেন আকাশ থেকে পড়ল। মেয়ের শরীর খারাপের কথা তাদেরকে একবারও জানানোও হয়নি। মেয়েকে শেষবার দেখার সুযোগও হলো না। ততক্ষণে ফুলির দেহতে আগুন দেওয়াও হয়ে গেছে। নিজের সন্তানকে অমনভাবে পুড়তে দেখে ফুলির মা যেন পাগল হয়ে গেল। আশেপাশের কয়েকজন লোক ফুলির মাকে বলল, ফুলিকে ওর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করে মেরেছে, কিন্তু টাকা আর প্রভাবের জোরে কিছুই প্রমাণিত হলো না। ফুলির মৃত্যু চাপা পড়ে গেল। গ্রামের একজন বয়স্ক মহিলা ফুলির মা ও বাবাকে এসে বলেছিল যে ফুলি খুব কষ্টে মরেছে, ওর মৃত্যু অকারণে যায়নি, এমনিতেও মরেছে শনিবার, আর দোষ পেয়েছে, আরো কাউকে ছাড়বে না, তোমরা দেখে নিও। এরপর 7 দিন কেটে যায়। ফুলির শ্বশুর বাড়িতে যেন কিছুই হয়নি, বরং ওরা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। বিশেষ করে ফুলির শাশুড়ি। একদিন বিকেলে শাশুড়ি মা তুলসীতলায় প্রদীপ জ্বালতে গিয়েছিল। হঠাৎ ওর মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে সে দেখে কেউ কোথাও নেই। চারিদিক অন্ধকার, শুধু প্রদীপের আলোতে চারিদিকটা যেইটুকু আলোকিত হয়েছে। হঠাৎ সেই প্রদীপের আলো নিভে যায়, আর তার গায়ে এক ঠান্ডা হাতের ছোঁয়া লাগে। ভয়ে কাঁপতে কাঁপতে ফুলির শাশুড়ি ঘুরে দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে ফুলি। শাশুড়ির হাত শক্ত করে ধরে ফুলি হঠাৎ অমানুষিক হাসতে লাগলো। চোখে তার ভয়ঙ্কর রাগ। শাশুড়ি কিছুতেই হাত ছাড়াতে পারছিল না। হঠাৎ সেই প্রদীপের আগুন তার শাড়িতে ধরে যায়। সে চিৎকার করে ওঠে, কিন্তু আশ্চর্যের বিষয়, তার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পেল না। ফুলির শ্রাদ্ধানুষ্ঠানও ঠিকভাবে হয়নি। যা হোক তা হোক করে কি সব হলো। আর সেই দিন রাতে ফুলির স্বামী পুকুরে স্নান করতে গিয়েছিল। হঠাৎ করেই পুকুরের মাঝখানে সে দেখতে পায় 2টো হাত পুকুরের মাঝখান থেকে বেরিয়ে আছে, আর তাকে কাছে ডাকছে। ফুলির স্বামী এক অদ্ভুত টান অনুভব করে, আর মাছ পুকুরের দিকে সাঁতরে যেতে থাকে। তারপর তার স্বামী মাছ পুকুরে গিয়ে একটা ডুব দেয়, আর সে সেই পুকুর থেকে আর ওঠেনি। পরদিন ভোরে ফুলির স্বামীর নিথর দেহ পুকুরের জলে ভেসে ওঠে। এই ঘটনার পর গ্রামের বহু মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ফুলির শ্বশুর মশাই প্রথমে স্ত্রী, তারপর ছেলের মৃত্যুর শোকে হার্ট অ্যাটাক করে মারা যায়। একটা পরিবার যারা ফুলির জীবন শেষ করেছিল, একে একে সবাই শেষ হয়ে গেল। আর এই সব ঘটনা সেই গ্রামের বৃদ্ধ মহিলা নিজের চোখে দেখেছিলেন, কেননা তিনি শঙ্কিত চোখে ফুলির শ্বশুরবাড়ির দিকে নজর রাখতেন। আগেকার দিনের মানুষ আসন্ন অনেক বিপদ আঁচ করতে পারতেন। তার অভিজ্ঞ চোখ এবং মাথা অনেক কিছুই বলে দিত। সেই জন্যই ফুলির বাবা মাকে এসে বলেছিল যে এরা একে একে সবাই শেষ হবে, এবং তাই ঘটেছিল। এই ঘটনাও তারই থেকে জানা। তবে অদ্ভুত ব্যাপার, ফুলির মা একদিন স্বপ্ন দেখেছিল যে ফুলি তার স্বপ্নে এসে বলছে, মা, আমি তোর কোলে আবার ফিরব, তবে প্রতিজ্ঞা কর আমাকে আর জোর করে বিয়ে দিবি না, পড়াশোনা করতে দিবি। ফুলির মা ঘুমের মধ্যেই তাকে আশ্বস্ত করেছিল এই বলে যে, আয় মা, আয়, আমরা আর জোর করব না, তুই যা চাইবি তাই হবে। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। ফুলির মা এক কন্যা সন্তানের জন্ম দেয়। আর অদ্ভুত ব্যাপার, মেয়েটির চেহারা এবং দেখতে হুবহু ফুলির মতো। সবাই বলে যে ফুলি ফিরে এসেছে। ফুলির মায়ের মুখে হাসি ফুটেছিল। সে বলেছিল যে এবার ফুলির এই নতুন জন্মে কোনো অভিশাপ থাকবে না। ফুলি কি সত্যি ফিরে এসেছিল কিনা সেটা বলা যায় না, কিন্তু ফুলির চলে যাবার শোক এই মেয়ে চিরকাল তার বাবা মার মন থেকে মিটিয়ে দিয়েছিল। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা।
এরকম ধরনের ঘটনা আমি আগে একটা দুটো শুনেছিলাম, কিন্তু সত্যি খুব ভালো লাগলো ঘটনাটা শুনে। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে বন্যা আক্তার, লিখেছে আমি শরিয়াতপুর বাংলাদেশ থেকে দেখছি, দুটো ঘটনাই খুব ভয়ের ছিল। কমেন্ট করেছে উইলসং গেমিং, লিখেছে খুব সুন্দর ঘটনা দাদা, তোমার প্রত্যেক ঘটনা যেন একটা আরেকটার থেকে মারাত্মক, এভাবেই ঘটনা শুনিয়ে যাও দাদা, আমরা তোমার পাশে আছি। কমেন্ট করেছে জিনিয়া সিং, শ্যাডো ওয়ারিয়ার, শেখ ইসমাইল, অভি স্টুডিও, সেলিম মোল্লা, লিখেছে রাজদা আপনাকে কোটি কোটি অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার গলায় কয়েকদিন আগে ঘটে যাওয়ার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। এই রাত 10টার সময় নিজেকে মনে হচ্ছিল আমি সেখানেই আছি সেই রাতে। আর কমেন্ট করেছে চুমকি ঘোষ। আর এই সব কটা কমেন্টই এসছিল সাবস্ক্রাইবারের মায়ের বাড়িতে জিনের ভয়ঙ্কর আক্রমণের ঘটনা প্রেতপক্ষের 352 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।